ওরা যে শুধু শরণার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তা নয়, পাকিস্তানে অবস্থানরত মুজাহিদ নেতাদের গুপ্ত হত্যায়ও ওদের হাত রয়েছে। হ্যাঁ, আজ থেকে আমরা ওদের দমন কাজ শুরু করব, আব্দুর রহমান দৃঢ় কণ্ঠে বলল। আব্দুর রহমানের সুদৃঢ় সংকল্প শুনে আলী বলল, আব্দুর রহমান, তুমি খলিলকে নিয়ে এ কাজ শুরু করতে পারো। আমি এখানে মুজাহিদ ইনচার্জের সাথে আজই কথা বলবো। মুজাহিদ ইনচার্জকে বলতে হবে আমাদের এ পরিকল্পনা যেন ঘূর্ণাক্ষরেও কেউ জানতে না পারে। আব্দুর রহমান আলীকে সতর্ক করে দিল। রাতে আলী ও আব্দুর রহমান গভীরভাবে ভেবেচিন্তে দুজনের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নিল। আলী বস্তি, দোকানপাট ও বাণিজ্যিক এলাকায় অনুসন্ধান চালাবে দুষ্কৃতিকারীদের কোনো ক্লু পাওয়া যায় কিনা, আর আব্দুর রহমান সরকারি অফিস, হাসপাতাল এবং প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অনুসন্ধান করবে। খলিল পড়ার ফাঁকে উভয়ের কাজে সাধ্যমতো সহযোগিতা করতে শুরু করল। 2 সপ্তাহ অনেক অনুসন্ধান চালানোর পরও তারা কোনো ক্লু বের করতে পারল না। এদিকে রণাঙ্গন ছেড়ে তাদের পাকিস্তানে 24 দিন গত হয়েছে। তাদের কাজের কোনো কিনারা হলো না। সারাদিন গভীর মনোযোগ সহকারে অনুসন্ধান করে রাতে 3 জন কাজের পর্যালোচনা করে পরদিন আবার বেরিয়ে পড়ে। মোটামুটি সন্ধ্যার পর যেখানেই যে থাকুক না কেন সবাই বাসায় ফিরে আসে। আজ আলী ও খলিল সন্ধ্যার আগেই বাসায় ফিরে এসেছে, কিন্তু আব্দুর রহমান এখনো ফিরে আসেনি। আলী আব্দুর রহমানের আগমনের জন্য অপেক্ষা করছে। সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় 8:30 বেজে গেল, আব্দুর রহমান ফিরছে না। অথচ পাকিস্তানের এই সীমান্ত অঞ্চলটি মোটেও নিরাপদ নয়। গোত্র শাসিত এই অঞ্চলে রাতে আনাগোনা খুবই ঝুঁকিপূর্ণ। অস্ত্রধারী পেশাদার ডাকাতরা হামেশা পথচারীদের উপর আক্রমণ করে। রাত্রে কেউ একাকিত্ব দূরের কথা, দলবল নিয়ে সশস্ত্র অবস্থায়ও বাইরে যাওয়া নিরাপদ মনে করে না। যে কোনো সময় উৎপেতে থাকা ডাকাত দল অতর্কিতে হামলা করে অস্ত্র সম্পদ সবই ছিনিয়ে নিতে পারে। এ অঞ্চলের এই ট্র্যাজেডি শত বছরের পুরনো। কথা ভেবে বাসায় সবাই বড় চিন্তিত হয়ে পড়ল। অস্থিরভাবে ঘরের মেঝে পায়চারি করছিল আলী। এক পর্যায়ে আলী তার মুজাহিদ এজেন্সিতে ফোন করল, কিন্তু সেখানে আব্দুর রহমানের কোনো সন্ধান পাওয়া গেল না। বিষণ্ণ মনে আলী তাহেরের কাছে আশঙ্কা ব্যক্ত করে বলল, তাহেরা, আমার ভয় হচ্ছে যে আব্দুর রহমান রাশিয়ান কথা যদি কেজিবির পাকিস্তানি এজেন্টরা জেনে ফেলে, তাহলে ওরা আব্দুর রহমানকে অপহরণ করতে পারে। তাহেরা ও তাহেরার আম্মা আব্দুর রহমানের অমঙ্গল চিন্তায় ভীষণ কাতর হয়ে পড়ছিলেন। আলীর মুখে আশঙ্কাজনক কথা শুনে তাহেরা অনুযোগের স্বরে বলল, আপনি ঘরে টহল দিবেন নাকি অন্য কিছু করবেন? অনুগ্রহপূর্বক আমার ভাইয়ের জন্য কিছু একটা করুন। আল্লাহ না করুন তার কিছু যদি। আলী মুজাহিদ অফিসে টেলিফোন করে একটি গাড়ি আনালো। 2 জন সশস্ত্র মুজাহিদকে বলল গাড়িতে থাকতে। খলিলকে সঙ্গে করে নিজে গাড়ি চালিয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করল, কিন্তু আব্দুর রহমানকে পাওয়া গেল না। মুজাহিদ অফিসের গেট কিপার বলল, আব্দুর রহমান সাহেব অন্যান্য দিনের মতো অফিস বন্ধ হওয়ার সময় চলে গেছেন, কিন্তু কোথায় গেছেন এমন কোনো সন্ধান কারো কাছে পাওয়া গেল না। ভগ্নমনে আলী বাসায় ফিরে আসে। তাহেরা আব্দুর রহমানের নিখোঁজ সংবাদে ভেঙে পড়ে। তার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে অজস্র অশ্রু। আলী তাহেরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে তাহেরার কান্না আরও বেড়ে যায়। সে এবার ডুকরে কেঁদে ওঠে। তাহেরার কান্না দেখে আলীও ভরকে গেল। ভেবে পাচ্ছিল না, যে মেয়ে আপন ভাইকে নিজ হাতে হত্যা করে 1 ফোঁটা চোখের পানি ফেলল না, এতটুকু দুঃখ প্রকাশ করল না, আর সে মেয়ে পাতানো ভাইয়ের জন্য এভাবে কান্না ভেঙে পড়ছে। আলী একটু কঠিন হলো, বলল, তাহেরা, আব্দুর রহমান কোনো অবুঝ শিশু নয়। যদি ওকে কেজিবি অপহরণ করে থাকে, তবে যেভাবেই হোক আগামীকালের মধ্যে আমি ওকে মুক্ত করবো ইনশাল্লাহ। যেখানেই থাক না কেন ওকে আমি খুঁজে বের করবই করব। আব্দুর রহমান যদি আমার আপন ভাই হতো তাহলে সে শহীদ হলেও আমি এতটুকু বিচলিত হতাম না, কিন্তু সে আমার আপন ভাইয়ের চেয়েও পরম আত্মীয়। যে পবিত্র উদ্দেশ্য ও লক্ষ্যকে কেন্দ্র করে আমাকে বোন হিসেবে গ্রহণ করেছে, পরদেশী হয়েও আমাদের স্বাধীনতা ও মা বোনদের ইজ্জত রক্ষার্থে জিহাদ করছে, নিজে মা বাবা প্রেমিকার স্নেহমায়া ভালোবাসা উপেক্ষা করে দিনের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছে, মৌখিক ডাকের বোন হলেও ভাই হিসেবে আমাকে যে স্নেহ আদর দিয়েছে, পৃথিবীতে নজির খুবই কম পাবেন। আমি তার কোনো অনিষ্ট কল্পনাও করতে পারছি না। তাছাড়া সে
আমাদের মেহমান, তার সকল শুভ দিক হেফাজত করা আমাদের দায়িত্ব। আমি আর ভাবতে পারছি না, খোদার কসম আপনি ওর জন্য কিছু একটা করুন। তাহিরার মা আলী ও তাহিরাকে উভয়কে সান্ত্বনা দিচ্ছিলেন আর বিক্ষিপ্তভাবে নিজেদের পেরেশানি নিয়ে কথা বলছিলেন। এমন সময় টেলিফোন বেজে উঠল। আলী রিসিভার উঠালেই ওপাশ থেকে আব্দুর রহমানের কণ্ঠ ভেসে এলো। মুহূর্তের মধ্যে চেহারার সকল দুশ্চিন্তা খুশির আভায় তলিয়ে গেল। আলী উচ্চস্বরে বলে উঠল, আব্দুর রহমান, তুমি কোথায়? কোথেকে বলছো? এত রাত হলো এখনো তুমি বাসায় ফিরলে না? তোমাকে সারা শহর খুঁজে আমরা হয়রান, বাসায় কারো পানাহার নেই। কাঁদতে কাঁদতে তাহিরের অবস্থা একেবারে বেহাল। আলী এক নিঃশ্বাসে অবস্থাটা তুলে ধরল। ভাই আলী, আমি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছি। তাহিরাকে আমার কুশল জানাও, আম্মাকেও বলো। আর হ্যাঁ, তুমি এক্ষুনি মুজাহিদ দফতরে এসো। আমি মুজাহিদদের 2টি গাড়ি পাঠিয়েছি। আসার সময় পথে যেসব মুজাহিদ অবস্থানরত আছে সবাইকে নিয়ে এসো। তবে বাসায় 2জন সশস্ত্র পাহারাদার রেখে আসতে ভুলো না। আলী, কোনো গোয়েন্দা আড্ডার সন্ধান পেয়েছো মনে হয়? আব্দুর রহমান, হ্যাঁ। তাহেরাকে 2 কথা বলে শান্ত করো যে তুমি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তাহেরা দ্রুত আলীর হাত থেকে রিসিভার নিয়ে ভূমিকা ছাড়াই বলল, ভাইজান, আপনি আমাদের অনেক পেরেশান করেছেন। সেই সন্ধ্যা থেকে আমরা দুঃসহ যন্ত্রণা ভোগ করছি। আপনি এর আগে একটি টেলিফোন করলেই পারতেন। আব্দুর রহমান বলল, বোন আমার, আমি দুঃখিত, তোমাদের বড় কষ্ট দিয়েছি। এতটা ভাবনার কি আছে? আমি ছোট্ট শিশু নাকি? আমাকে কারো পক্ষে ধরে নেওয়া কি এত সহজ? এতটা দেরি হয়ে যাবে তা আগে বুঝতে পারিনি, এজন্য টেলিফোন করার প্রয়োজন বোধ করিনি। আর যখন দেরি হয়ে গেছে তখন আর টেলিফোন করার সুযোগ ছিল না। তোমাদের পেরেশানির কথা শুনে সত্যি আমার কষ্ট হচ্ছে, কিন্তু আগামীকাল ভোরে যখন বিলম্বের কারণ জানতে পারবে তখন যেরূপ পেরেশান হয়েছ ঠিক তদ্রূপ খুশি হবে। আলীকে খাইয়ে আমার খানাও ওর কাছে দিয়ে দিও। রাতে আর বাসায় ফেরা সম্ভব হবে না হয়তো। তাহেরা, ভাইজান, কোনো আশঙ্কাজনক পরিস্থিতি নয় তো? আব্দুর রহমান, মুজাহিদ কোনো আশঙ্কাকে ভয় করে না। তোমার মুখে এসব আশঙ্কার কথা মানায় না তাহেরা। আর কখনো এমন কথা বললে কিন্তু আমি ভীষণ কষ্ট নেব। ঠিক আছে, আর এমন হবে না, বলল তাহেরা। খলিল ও অন্য এক মুজাহিদকে আলী পাহারা দেওয়ার জন্য রেখে পাকিস্তান থেকে আগত মুজাহিদদেরকে বিভিন্ন শিবির থেকে জাগিয়ে গাড়িতে তুলে নিল। 15-20 জন মুজাহিদকে নিয়ে খুব তাড়াতাড়ি আলী মুজাহিদ দফতরে পৌঁছল। মুজাহিদ দফতরটি ছিল সীমান্ত শহরের এক পাশে আবাসিক এলাকার বাইরে বিচ্ছিন্ন একটি পুরাতন বাড়িতে। দফতরের পাশ ঘেঁষেই প্রবাহমান একটি ছোট্ট নালা। দফতরটি যে এলাকায় অবস্থিত সেটির সন্নিকটে শহরের বড় কবরস্থান। এই কবরস্থানে শহীদের অসংখ্য কবর। নতুন কবরগুলোতে লাল নিশান রাতের ঝিরঝিরি বাতাসে দুলছে। শহরের পাশের একটি খোলা জায়গায় মুজাহিদদের গাড়ি গ্রেজ এবং ঘোড়া খচ্চরের আস্তাবল। আলী দফতরে ঢুকে দেখল দফতরের এক কোণে এক যুবতী মহিলা মুখ নিচু করে বসে আছে। তার হাত পেছন থেকে বাঁধা। মহিলাটির পাশেই এ দফতরের বাইতুল মালের ইনচার্জ আসফ খান। তারও হাত পা শক্তভাবে বাঁধা। বিমর্ষ আসফ খান। আসফ খান ও মহিলার অবস্থা দেখে আলী বুঝতে পারল এদের খুব পিটানো হয়েছে। আলী লক্ষ্য করল দফতরটি বেশ জমকালো। পুরো বাড়িটি দামি কার্পেটে সজ্জিত। দফতরের দেয়ালের একদিকে বড় একটি আফগান মানচিত্র, অপরদিকে মুজাহিদদের দলীয় পতাকা সুদৃশ্য একখানা ফ্রেমে বাঁধানো। তাছাড়া কয়েকটি তেল রঙের ট্রেটও রয়েছে। আব্দুর রহমান আলীকে বলল, আসফকে তো তুমি জানো, এ মহিলা ওর স্ত্রী। ওদের কাছ থেকে 1.5-2 ঘন্টায় আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি। খুব দ্রুত অপারেশন চালাতে হবে। আপাতত এদের দলনেতাকে গ্রেফতার করতে হবে। বিস্তারিত পরে বলবো, এখন চলো। 2 জন শক্তিশালী ও চৌকস মুজাহিদকে এদের পাহারায় বসে দফতরের মেইন গেটে তালা লাগিয়ে গেটের বাইরে 2 জন সশস্ত্র মুজাহিদ, বাড়িটির ছাদের উপরও একজন অস্ত্রধারী মুজাহিদকে নিয়োজিত করল যে কোনো ধরনের বহির আক্রমণ প্রতিহত করা উদ্দেশ্য। এরপর আলী ও আব্দুর রহমান 12 জন মুজাহিদ সাথে নিয়ে স্ফীত লক্ষ্যে বের হলো। শহরটি ছিল সীমান্ত প্রদেশের একেবারে আফগান মুক্তাঞ্চলের গা লাগানো। এখানকার অধিবাসী 20,000-এর বেশি নয়, কিন্তু উদ্বাস্তু শরণার্থীদের আগমন শহরের বাসিন্দা বেড়ে গেছে। এছাড়া শহরটি সীমান্ত প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ব্যবসা কেন্দ্র বটে। রাতের শুনশান পথঘাট, কোথাও জনরব নেই।
বেওয়ারিশ কুকুরগুলো গাড়ির লাইটে পড়ে ভয়ার্ত ঘেউ ঘেউ শব্দে নিশির নিস্তব্ধতা ভঙ্গ করছিল। মাঝে মাঝে রাস্তার ধারে বন্য জানোয়ারের আনাগোনাও চোখে পড়ল। কয়েকটি গলি চক্কর দিয়ে শহরের অপর প্রান্তে একটি সরু গলিতে এসে আব্দুর রহমান গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে আব্দুর রহমানের ইঙ্গিতে মুজাহিদরা অগ্রসর হলো। এক জায়গায় এসে আব্দুর রহমান দু মুজাহিদকে বলল, তোমরা ডান দিকের গলিতে প্রবেশ করে অগ্রসর হয়ে প্রথম বায়ের গলিতে ঢুকে সামনের মসজিদের পাশে দাঁড়াবে। সেখানে পৌঁছে ডানে ব্যয় কোনো মানুষকেই যেতে দেবে না। যদি কেউ ছাদের উপর থেকে উকি দিয়ে গলির অবস্থা দেখতে চায় তাকে তৎক্ষণাৎ ঠান্ডা করে দেবে। অন্যান্য মুজাহিদদের নিয়ে আব্দুর রহমান বায়ের গলিতে অগ্রসর হলো। একটু অগ্রসর হলেই সামনে পড়ল এক বিশাল বাড়ি। আব্দুর রহমান আলীকে বলল, এটাই সে বাড়ি যেটা অত্র এলাকার খাদের দফতর। বাড়িটি ছিল যথেষ্ট সুরক্ষিত। ভিতরে প্রবেশ করা ছিল দুরূহ ব্যাপার। কিভাবে ভিতরে ঢোকা যায় এ ব্যাপারে দুজন পরামর্শ করে ঠিক করলো পাশের বাড়ির ছাদ দিয়ে ওই বাড়ির পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করবে। লাগোয়া বাড়িটির দরজায় কড়া নাড়ল আলী। বাড়িওয়ালা মেইন দরজা না খুলে একটি খিকরি খুলে হাঁক দিল। কে? লোকটির হাঁক শুনে আলী বুঝতে পারল, আরে এ তো পাকিস্তান সীমান্ত প্রদেশের স্বেচ্ছাসেবক বাহিনীর অফিসার, তার বিশ্বস্ত বন্ধু ওমর সৈয়দ। আলী নিজের নাম বলল, আমি কমান্ডার আলী, দরজা খুলুন, আপনাকে ভীষণ প্রয়োজন। আলী পরিচয় দিলে ওমর সৈয়দ দরজা খুলে তাদের ঘরে আসতে আহ্বান করল। আব্দুর রহমান চার মুজাহিদকে দিক নির্দেশনা দিয়ে বাইরে সর্বত সতর্ক অবস্থায় রেখে বাকিদের নিয়ে ঘরে প্রবেশ করল। ওমর সৈয়দ এত রাতে দলবল সহ আলীকে আসার কারণ জিজ্ঞেস করল। জানতে চাইল, কমান্ডার আলী, এত রাতে কি দরকার হয়ে পড়ল? আলী তাদের অপারেশন ও পটভূমি বিস্তারিত বলল। ওমর আলীকে সমর্থন করে বলল, আলী, বেশ কিছুদিন আগে থেকে সন্দেহ করছিলাম যে এই এলাকায় কোনো গুপ্ত দল ক্রিয়াশীল। আমি ঊর্ধ্বতন মহলে লিখিতভাবেও আমার সন্দেহের কথা জানিয়েছিলাম, কিন্তু অফিসের অন্যান্য কর্মকর্তারা বলল, উদ্ভট চিন্তা না করে নিজের দায়িত্বে মনোযোগ দেয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমার কোনো কোনো বন্ধু অফিসার এও বলল যে এই এলাকায় অধিকাংশ নিরপরাধ মুজাহিদরা থাকে। তাছাড়া এই বাড়িটিও ব্যবহার করে মজলুম মুজাহিদরা। শুধু শুধু নিরপরাধ মানুষদের ধরে এনে হয়রানি করার কোনো অর্থই হয় না। এদের এসব কথাবার্তায় সমর্থন না পেয়ে আমি আর সন্দেহটাকে পরীক্ষা করে দেখতে পারলাম না। বোঝা গেল কতিপয় পাকিস্তানি অফিসারও এই শত্রুপক্ষের সাথে আতাত করেছে। আলী বলল, স্বাধীনতা বিরোধী গাদ্দার ছাড়া নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাইরের লোকেরা এসে করতে পারে না। এরাই টাকার লোভে দুশ্মনদের সব ধরনের তথ্য সরবরাহ করে, যার ফলে শান্তিকামী মানুষের ঐকান্তিক আগ্রহ ও চেষ্টা সত্ত্বেও চোরা গুপ্তা হামলা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। ওমর সৈয়দ মুজাহিদদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে নিজের বন্দুক এনে দিল এবং ছাদের উপরে উঠে খাদ দফতরে হানা দেওয়ার সম্ভাব্য পরিকল্পনা বাস্তবায়নের দিক নির্দেশনা দিল। ওমর সৈয়দের সহযোগিতার ফলে অনায়াসে মুজাহিদরা ছাদ টপকে খাদ দফতরে প্রবেশ করতে সক্ষম হলো। এখানে কেউ হানা দিতে পারে এ ব্যাপারে দুষ্কৃতিকারীরা ছিল সম্পূর্ণ সন্দেহমুক্ত, যার ফলে এরা সার্বক্ষণিক কোনো পাহারাদার নিযুক্তির প্রয়োজন বোধ করেনি। নিশ্চিন্তে সবাই ঘুমাচ্ছে, আর ঘুমের মধ্যে ওরা আব্দুর রহমান ও আলীর হাতে ধরা পড়ল। দুষ্কৃতিকারীদের দলের নেতা আফগান কমিউনিস্ট সরকারের সেনা অফিসার মেজর গুল খানও ধরা পড়ল। এদের হাত পা বেঁধে সারা ঘর তল্লাশি করা হলো। একটি শক্তিশালী ওয়্যারলেস সেট সহ অনেকগুলো আকিটাকি টাইম বোমা, বোমা তৈরির সরঞ্জাম, গোলা বারুদ, অস্ত্র, আফগান মুজাহিদ স্থাপনা ও পাকিস্তানি সামরিক স্থাপনার নকশা, খাদের নীল নকশার লিটারেচার, রিভলভার ও হিরোইনের বিরাট মজুদ ওদের ঘরে পাওয়া গেল। ওয়্যারলেস সেটটি ছিল এমনই শক্তিশালী যে পাক সরকারি ইনফরমেশন ফাঁকি দিয়ে অতি সহজে কাবুল পর্যন্ত খবর অনায়াসে পৌঁছাতে ওদের কোনো বেগ পেতে হতো না। আলী ওদের প্রণীত পরিকল্পনায় চোখ বুলিয়ে দেখল, এতে পাকিস্তানি শিয়া ও সুন্নিদের মধ্যে পরস্পরের বিরোধ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ থেকেই বোঝা গেল ওরা পাকিস্তানে শিয়া সুন্নি দাঙ্গা সৃষ্টির অন্তরালেও সক্রিয় রয়েছে। আব্দুর রহমান চারজন মুজাহিদকে এখানে থাকতে বলল, যাতে সকালে বাড়িটি আরও ব্যাপক তল্লাশি করে দেখা যায় কোথাও লুকানো গোপন কোনো বারুদ বা অস্ত্র অন্তরালে আছে কিনা। ওমর সৈয়দ কায়েদীদের মুজাহিদ দফতরে পৌঁছানোর জন্য নিজের গাড়ি দিয়ে সহযোগিতা করল। আলী ওমর সৈয়দের উদ্দেশ্যে বলল, আপাতত পাক সরকারি কর্তৃপক্ষকে আমাদের অপারেশন সম্পর্কে অবহিত না করাই ভালো হবে।
সরকারি কর্তৃপক্ষ জেনে ফেললে এদের ছাড়িয়ে নেওয়ার জন্য রাজনৈতিক চাপ আসতে পারে, তখন সকল আয়োজনই পণ্ড হয়ে যাবে। ওমর সাইয়াদ আলীর কথায় একমত হলো। মুজাহিদ দফতরে নিয়ে সব বন্দীকে একটি কক্ষে আটকে রাখা হলো। অবসরে চা পান করতে করতে আব্দুর রহমান আলীকে বলল, গত কদিন যাবৎ আসফ খানের উপর আমার সন্দেহ হচ্ছিল। সন্দেহকে নিরীক্ষা করে দেখার জন্য আমি ওর গতিবিধি ও বাসস্থানের উপর গভীর দৃষ্টি রাখছিলাম। যে এলাকায় সে থাকে সেখানকার এক প্রাজ্ঞ বৃদ্ধ মুহাজিরও আসফের কর্মকাণ্ডে সন্দেহান ছিলেন। অনুসন্ধান করে জানতে পারলাম আসফের স্ত্রী ছিল কাবুল ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেত্রী। সে ছাত্রাবস্থায় কমিউনিস্ট সরকারের পক্ষে নেতৃত্ব দিত। সে কাবুলে ফেরার হওয়ার খবর প্রচার করে এখানে এসে আসফকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। সে পড়াশোনা করাকালীন সময়ে খাদের বেতনভোগী কর্মচারী ছিল। আসফকে বিয়ে করার উদ্দেশ্য ছিল মুজাহিদ হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছার পথ সুগম করা। আসফ একজন নিষ্ঠাবান মুজাহিদ হওয়ার পরও ওর তৈরি ফাঁদে ফেসে যায় এবং একসময় উচ্চ অর্থের টোপ গিলে সেও খাদের সদস্য হয়ে যায়। স্ত্রীর সুপারিশে খাদ কর্তৃপক্ষ আসফকে অফিসার পদে নিযুক্ত করে। বর্তমানে পাকিস্তানে তাদের যে কয়টি অফিস আছে তার মধ্যে এটি অন্যতম। আসফ তার স্ত্রী ও মেজর গুলগান খাদের অফিসার। তন্মধ্যে আসফের স্ত্রী খাদের প্রভাবশালী অফিসার। কেবল সীমান্ত এলাকায় 50-এর বেশি এদের বেতনভুক্ত চর আছে। তাছাড়া সারা পাকিস্তানে রয়েছে হাজার হাজার অনুচর। লাগাতার কয়েকদিন অনুসন্ধান করার পর গ্রেপ্তার শেষে ওদের কাছ থেকে স্বীকারোক্তি ও তথ্য বের করতে আমাকে অবশ্য কঠিন পন্থায় গ্রহণ করতে হয়েছে। সাধারণত খাদ প্রতিপক্ষের কাছ থেকে তথ্য জানার যে পন্থা অবলম্বন করে আমি এদের ব্যাপারে তাই প্রয়োগ করেছি। এরা যে ধরনের কঠিন শত্রু, এদের মুখ খোলাতেও এমন কঠিন পন্থা অবলম্বন করা ছাড়া গতি ছিল না আমার। চাপান শেষে মেজর গুল খানকে জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ কক্ষে নিয়ে আসা হলো। অনেক চেষ্টা করার পর তার মুখ খুলল এবং সে গুরুত্বপূর্ণ তথ্য দিল। এভাবে প্রত্যেক বন্দীকে জিজ্ঞাসাবাদ করার পর এদের দেওয়া তথ্য একটি রেজিস্টারে রেকর্ড করা সহ সাথে সাথে টেপ করা হলো। বন্দীরা শহর ও শহরতলে যেসব এজেন্টের নাম প্রকাশ করছে এদের গ্রেফতার করার জন্য কয়েকটি মুজাহিদ দল রাতেই পাঠানো হলো। অধিকাংশ অনুচরকে গ্রেফতার করতে সক্ষম হলেও কিছু সংখ্যক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর যেসব এজেন্ট শহরের বাইরে অবস্থান করে এবং সরকারি চাকরিতে নিযুক্ত করে এদের লিস্ট তৈরি করে পাকিস্তানি সরকারি কর্তৃপক্ষের জ্ঞাতে দেওয়ার সিদ্ধান্ত হলো। অপারেশন শেষ হওয়ার পর আলী আব্দুর রহমানকে বলল, তুমি অবশিষ্ট এজেন্টদের গ্রেফতার শেষ হলেই ওদের নিয়ে আফগানিস্তানে চলে যাবে। অন্যথায় পাক সরকারি কর্তৃপক্ষ ব্যাপারটি জেনে গেলে বাধা সৃষ্টি করতে পারে। আমি কয়েকদিনের মধ্যেই হেডকোয়ার্টারে পৌঁছব। আব্দুর রহমান প্রায় দুপুরে ঘুম থেকে উঠল। ইতিমধ্যে আরও ডজনখানিক খাদ এজেন্টকে গ্রেফতার করে মুজাহিদরা নিয়ে এসেছে। তাহেরা ও খলিল আব্দুর রহমানের বিস্ময়কর গোয়েন্দা অপারেশনে খুব বেশি খুশি হলো। খলিল আব্দুর রহমানকে বলল, ভাইজান, আমি বলেছিলাম না দেখবেন আপনার সময়ও কেটে যাবে, গুরুত্বপূর্ণ কাজও হবে। এখন তো আমার কথাই সত্যি হলো। সময় তো আপনার কাটলই, বিরাট কাজও করে ফেললেন। হ্যাঁ ভাই, এ কাজে সকল কৃতিত্ব তোমার। তুমি না বললে এই ভাবনা আমাদের মাথায় আসতো না। আব্দুর রহমান খলিলকে উৎসাহিত করার জন্য এ কথা বলে আসরের সময় আব্দুর রহমান তাহেরা ও তাহেরার মায়ের কাছে আফগানিস্তান ফিরে যাওয়ার কথা জানালো। হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্তে তাহেরা খুব বিচলিত ও মর্মাহত হলো। স্বভাবগত অনুরোধ জানিয়ে বলল, ভাইজান, আর কয়েকটা দিন থেকে যান না। আব্দুর রহমান তাহেরাকে এখন আফগানিস্তানে থাকার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা বিস্তারিত বলল। তাহেরা আর বাধা দিতে পারল না, তবুও বলল, রণাঙ্গনে গিয়ে আমার কথা ভুলে যাবেন না। যখনই সুযোগ পাবেন আপনি সোজা এখানে চলে আসবেন। আমরা আপনার সার্বিক মঙ্গল ও সফলতার জন্য সব সময় দোয়া করছি। আসফের স্ত্রী সহ খাদের গ্রেফতারকৃত সব বন্দীদের কয়েকটি সামরিক ট্রলিতে করে একদল মুজাহিদের প্রহরায় আব্দুর রহমান আফগান হেডকোয়ার্টারে নিয়ে এলো। আব্দুর রহমান খলিল ও আলীর অপারেশনের বিবরণ শুনে চিফ কমান্ডার খুব বেশি খুশি হলেন আর তাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিত করলেন এবং বললেন, তোমাদের এই অপারেশন মুজাহিদদের সাফল্যের মাইলফলক হিসেবে ইতিহাস হয়ে থাকবে। কয়েকদিন পর আলী হেডকোয়ার্টারে পৌঁছল। চিফ কমান্ডার আলী ও আব্দুর রহমানের পরামর্শে মুজাহিদদের মধ্যে শত্রুপক্ষের অনুচর অনুপ্রবেশ রোধ ও ওদের দুষ্কৃতি প্রতিরোধে তাদের গোয়েন্দা শাখা পাকিস্তান পর্যন্ত বিস্তৃত করার সিদ্ধান্ত নিলেন। আলী ও আব্দুর রহমান এক সপ্তাহ হেডকোয়ার্টারে কাটিয়ে নিজ ক্যাম্পে রওনা হলো।
নিজ ক্যাম্পে পৌঁছলে আলীকে দেখামাত্র মুজাহিদরা ফাঁকা গুলি ছুড়ে আলীর প্রত্যাবর্তনকে স্বাগত জানালো এবং নারায়ে তাকবীর ধ্বনিতে পুরো ক্যাম্প মুখরিত করে তুলল। আলী সবাইকে অভিবাদন জানিয়ে অফিসে গিয়ে বসলে ভারপ্রাপ্ত কমান্ডার দরবেশ খান আলীকে বিগত 1 মাসের কার্যক্রমের বিবরণ দিল। আলী দরবেশ খানের কার্যক্রম শুনে অত্যন্ত খুশি হলো। আলীর সাথে প্রয়োজনীয় কথা শেষে দরবেশ খান আব্দুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলল, ভাই আব্দুর রহমান, আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর জানাতে ভুলে গেছি। 2 সপ্তাহ আগে রাশিয়া থেকে জুবাইদা নামে এক তরুণী এখানে এসেছে। বলল সে আত্মীয় সূত্রে আপনার পরিচিত, এমনকি ফুফাতো বোন। আমরা তাকে মেহমানখানায় রেখেছি। আলী ও আব্দুর রহমান জুবাইদার আগমনে চিন্তিত হলো। উভয়ে তাড়াতাড়ি মেহমানখানার দিকে পা বাড়ালো। জুবাইদা তাদের দেখে প্রথমে অত্যন্ত আনন্দিত এবং পরক্ষণে বিমর্ষ হয়ে কাঁদতে লাগলো। আব্দুর রহমান জুবাইদার অবস্থা দেখে অমঙ্গল চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ল। ভাবল অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটে গেছে, না হয় জুবাইদা এখানে একাকী আসার প্রশ্নই আসে না। শুধু আমার জন্য যদি জুবাইদা দেশ ত্যাগ করে চলে আসতো, তবে আমাকে পেয়ে তো তার কান্নার কথা নয়। আলী জুবাইদাকে সান্ত্বনা দিয়ে বলল, জুবাইদা ধৈর্য ধরো, বলো কি কারণে হঠাৎ তোমাকে একাকী এ পর্যন্ত আসতে হয়েছে। জুবাইদা নিজেকে শান্ত করে কিছুক্ষণ পরে বলল, আপনারা আসার 2 সপ্তাহ পরই মামা ও মামিকে কেজিবির গোয়েন্দারা ধরে নিয়ে গেছে। জানি না কেমন করে কেজিবি আপনাদের সম্পর্কে জানতে পারলো। 2 সপ্তাহ পর্যন্ত মামা মামির সাথে কাউকে দেখা করতে দেয়নি। 2 সপ্তাহ পর্যন্ত জানার উপায় ছিল না যে তাদের ভাগ্যে কি ঘটেছে। অনেক সুপারিশ ও টাকা খরচ করার পর আব্বু 2 সপ্তাহ পর তাদের অবস্থান জানতে পারেন। আমি যখন জেলখানায় তাদের দেখতে যাই, তখন দেখেছি অত্যাচার ও নির্যাতনে তাদের শরীর শীর্ণ হয়ে গেছে। মামার ডান হাতের হাড় ওরা ভেঙে ফেলেছে। তাদের উপর এমন জুলুম অত্যাচার করেছে যে প্রথমে মামাকে আমি চিনতেই পারিনি। মামার সাথে বেশি কথা বলতে ওরা আমাকে সুযোগ দেয়নি। মামা কঠোর পাহারাদারির মধ্যেও আমার কানে কানে বললেন, মা তুমি আব্দুর রহমানের কাছে চলে যাও, এখানে তোমার ভবিষ্যৎ নিরাপদ নাই। মা, এই কেজিবি বন্য জানোয়ারের চেয়েও বেশি হিংস্র অসভ্য। আমি মোটেও ভাবতে পারি না যে ওদের নাপাক অত্যাচারের হাত তোমার অমলিন শরীর স্পর্শ করুক। শেষে মামা বললেন, তুমি আগামী পরশু আবার আসবে, আমি তোমাকে আফগানিস্তানে পৌঁছার গাইডলাইন জানিয়ে দেব। একদিন পর 3-4 জন কমিউনিস্ট নেতার সুপারিশে আমি মামার সাথে আবার সাক্ষাৎ করতে গেলাম। কড়া প্রহরা ও নজরদারির ফলে মামা আমার সাথে ফ্রি কথা বলার সুযোগ পেলেন না। মামা শুধু আমার কানে কানে বললেন, মা তুমি আফগানিস্তান গিয়ে আব্দুর রহমানকে আমাদের সুবাসিস জানিও এবং বলো আমাদের গ্রেফতারি অথবা শাহাদাতে যেন ও অস্ত্র না ফেলে, বরং সে তার অর্পিত দায়িত্ব এবং জিহাদি মিশন যেন অব্যাহত রাখে। বিচলিত না হয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যেতে হবে। এরপর মামা আমার কানে কানে একটি ফোন নাম্বার জানালেন। বললেন, এই নাম্বারে মাহমুদ বুখারীর সাথে যোগাযোগ করবে। মাহমুদ বুখারীকে বলবে তোমাকে আইয়ুব বুখারী ও ইসমাইল সমরকন্দির কাছে পৌঁছে দিতে। ইসমাইল সমরকন্দিকে বলবে তিনি যেন আফগানিস্তানে আহমদ গুল খানের কাছে তোমাকে পৌঁছে দেন। আমি মামার দেওয়া ফোন নাম্বার ও নামগুলো মুখস্থ করে নিলাম এবং কারাগার থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় এসে সাংকেতিকভাবে ফোন নাম্বার ও নামগুলো নোট করে রাখলাম। অতঃপর এদিনই আমার এক বিশ্বস্ত বান্ধবীর ঘর থেকে মাহমুদ বুখারীকে ফোন করলাম এবং টাউন পার্কে বিকেলে মিলিত হওয়ার সময় নির্ধারণ করলাম। সাক্ষাতে আমি মাহমুদ বুখারীকে পরিস্থিতি জানালাম। তিনি বললেন, আমার জানা মতে কেজিবি তোমাদের পরিবারের পিছনেও লেগেছে। ওরা তোমাদের প্রতি নজর রাখছে, যে কোনো সময় তোমাকে গ্রেফতার করতে পারে। কাজে আগামীকাল তুমি আমাকে ফোন করো না। অবস্থা স্বাভাবিক মনে হলে আমি তোমার সাথে যোগাযোগ করব। 1 সপ্তাহ পর একটি ছোট্ট বালক একটি প্যাকেট নিয়ে আমাদের বাড়ি এলো। প্যাকেটটি পোস্ট অফিস হয়ে আসেনি দেখে আমার সন্দেহ হলো। আমি আমার কক্ষে নিয়ে প্যাকেটটি খুললাম। দেখলাম প্যাকেটে এক সেট নতুন কোট প্যান্ট আর একটি চিরকুটে লেখা, আগামীকাল সকাল 7টায় সিটি হোটেলের কাছে। গভীর রাত পর্যন্ত আব্বা আম্মার সাথে আমি কথা বলছিলাম। কথায় কথায় আমি আব্বাকে বললাম, শুনলাম কেজিবি নাকি আমাদের গতিবিধি সেন্সর করছে আব্বু। জুবাইদার আব্বু বিচলিতভাবে জিজ্ঞেস করলেন, এ কথা তোমাকে কে বলল? আমাকে যেই বলুক আপনি বলুন, কথাটি ঠিক নয় কি? বেটি, তথ্য নির্ভুল। কেজিবি সন্দেহ আব্দুর রহমান এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে তুমি জানো। আব্বার কথায় আমি জিজ্ঞেস করলাম, তাহলে ওরা আমাকে গ্রেফতার করছে না কেন? বেটি, তোমাকে গ্রেফতার করার পথ বন্ধ করার জন্য সম্ভাব্য সব চেষ্টা করেছে, কিন্তু মা কেজিবি এমন ধূর্ত যে ওরা আমাকেও সন্দেহ করতে শুরু করেছে।
বেটি, রাশিয়ায় বসবাস করা বিষাক্ত সাপের সাথে বসবাস করার মতো। সাপকে যত সেবা যত্নই করো না কেন, সুযোগ পেলে সে ঠিকই সবল মারবে। আমার নিজের জীবন নিয়ে কোনো দুশ্চিন্তা নয়, তোমার নিরাপত্তা নিয়েই আমার যত ভাবনা। কখন ওরা তোমাকে গ্রেফতার করে নিয়ে যায় জানা নেই। আমি তোমার কোনো ভবিষ্যৎ অমঙ্গলের কথা ভাবতে পারি না। আব্দুর রহমান যখন এসেছিল, তোমাদের উচিত ছিল আমাকে অবগত করানো, তাহলে আমি তোমাকে আব্দুর রহমানের সাথে পাঠিয়ে দিতাম। কিন্তু দুঃখের বিষয় যে তোমরা কেউ আমাকে বিশ্বাস করতে পারোনি। আমি কমিউনিস্ট বটে, তবে তোমার আর আব্দুর রহমানের শত্রু নই। তোমরা আমাকে অবিশ্বাস না করলে আজ তোমার মামা মামির এ দুরবস্থা হতো না। মুজাহিদদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে তাদের কারাগারের অন্ধকুটিরে যেতে হতো না। আমার ভাইয়ের না হয় ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমার মেয়ের জীবন বাঁচাতে তো একটা কিছু করবে। উদ্বেগের স্বরে বলল জুবাইদার মা। জুবাইদার আব্বু হতাশা ব্যক্ত করে বললেন, খুবই কঠিন কাজ। আমি সম্ভাব্য সকল চেষ্টাই করেছি। জানো, রাশিয়ায় নামমাত্র মুসলমান হওয়াও অমার্জনীয় অপরাধ। তাছাড়া রুশ সরকার কোনো তুর্কিকে বিশ্বাস করে না। তুর্কিদের সামান্য ত্রুটিও ওরা রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে চিহ্নিত করে। রুশরা মনে করে তুর্কিদের আচরণে মুসলমানদের মধ্যে সরকার বিরোধী ক্ষোভ বাড়ছে এবং যে কোনো সময় মুসলমানরা রাশিয়ায় আফগানিদের মতো আজাদের জিহাদ শুরু করতে পারে। আমি বললাম, আব্বু, যদি রাশিয়ার অভ্যন্তরীণ জিহাদ শুরু হয়ে যায়, তবে আপনি কাদের পক্ষাবলম্বন করবেন, রুশ কমিউনিস্টদের না মুজাহিদদের? তিনি বললেন, বেটি, স্বাধীন দেশের কোনো বিকল্প নেই। আজ আমরা স্বাধীন থাকলে তোমার মামা মামির এ করুণ অবস্থা হতো কি? জীবনভর সমাজতান্ত্রিক রাশিয়ার পক্ষে খাটলাম, শেষভাগে শুধু সরকারের কাছে একটি মাত্র আর্জি করলাম, আর তখনই আমাকে বলা হলো যে মনে হয় তুমিও মুজাহিদদের পক্ষে। যদি স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে যায়, মনে হয় স্বাধীনতার যুদ্ধ অনতি বিলম্বেই শুরু হবে, তবে অবশ্যই আমি মুজাহিদদের পক্ষে কাজ করব। এটাই আমার বাকি জীবনের একমাত্র অঙ্গীকার। আম্মু অসহিংসভাবে বললেন, তোমরা কি শুধু গল্প করেই সময় নষ্ট করবে? মেয়ের জীবন বাঁচাতে কি করছো তা বলো। আমার পক্ষে যা সম্ভব ছিল তা আমি করেছি। এখন একটাই পথ আছে, জুবাইদা কোনোভাবে দেশের বাইরে চলে যাবে। এ চেষ্টাও আমি করেছি, কিন্তু ওকে বাইরে কোনো দেশের ভিসা দেওয়া হবে না, অত্যন্ত অনুতাপের স্বরে বললেন আব্বু। আব্বুর মুখের কথা কেড়ে নিয়ে আম্মু বললেন, তাহলে তুমি জুবাইদাকে আব্দুর রহমানের কাছে আফগানিস্তান পাঠিয়ে দাও না কেন? মুজাহিদদের সাথে আমার কোনো ধরনের যোগাযোগ থাকলে আমি নির্দ্বিধায় মেয়েকে আফগানিস্তান পাঠিয়ে দিতাম। এ বলে আব্বু আমাকে গলায় জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কান্না জড়িত কণ্ঠে বললেন, মা, তুই জানিস না আমি যে তোকে কত স্নেহ করি। তুই নিজেও জানিস না যে কত বড় মুসিবতে ফেসে গেছিস। আমি বললাম, আব্বু, আমি নিজ চেষ্টায় যদি আফগানিস্তান চলে যাই, তবে আপনারা নাখোশ হবেন না তো? বেটি, আব্দুর রহমান যদি তোমাকে আফগানিস্তান যাওয়ার জন্য গাইডলাইন বলে গিয়ে থাকে, তাহলে যত তাড়াতাড়ি বড় চলে যাও। বেটি, বলো, এ ব্যাপারে আমি তোমাকে কি সহযোগিতা করতে পারি? তোমার নিরাপত্তার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। আপনাদের কিছুই করতে হবে না, আমি শুধু আপনাদের দোয়া চাই। আমি নিজেই যাবার সব ব্যবস্থা করতে পারবো। আব্বু, আমি আগামীকাল সকালেই রওনা হচ্ছি।